অনলাইন ভিডিও ক্লাসে সুপ্রিয় ছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের নির্ধারিত ক্লাস। আমি সুফিয়া মিতুল ম্যাডাম, ব্যবস্থাপনা বিভাগ, আগ্রাবাদ মহিলা কলেজ। আমরা গত দুটো ক্লাসে কোঅর্ডিনেশন, সমন্বয় সাধন এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করছিলাম। আমরা প্রথম ক্লাসে সমন্বয় সাধনের ধারণা, একটা প্রতিষ্ঠানে সমন্বয় সাধন কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা আলোচনা করেছিলাম। দ্বিতীয় ক্লাসে আলোচনা করেছিলাম কার্যকর সমন্বয়ের পূর্ব শর্ত বা সহায়ক সমূহ। তো আমরা আবারও একটু বলি, সমন্বয় সাধন, এক কথায় সমন্বয় সাধন বলতে কি বোঝায়? একটা প্রতিষ্ঠানের উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনের জন্যে এর বিভিন্ন বিভাগ, উপবিভাগ এবং সকল ব্যক্তির কর্মপ্রচেষ্টাকে একত্রিত করা, ঐক্যবদ্ধ করা, সুসংহত করে দলীয় প্রচেষ্টাকে শক্তিশালী করা, জোরদার করা এবং শৃঙ্খলা বিধানের কাজকে আমরা এক কথায় কোঅর্ডিনেশন বা সমন্বয় সাধন বলব। তো আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব বা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমন্বয় সাধনের নীতি বা আদর্শ, প্রিন্সিপালস অফ কোঅর্ডিনেশন। হ্যাঁ, তো সমন্বয় সাধন ব্যবস্থাপনার একটা গুরুত্বপূর্ণ কাজ। একটা প্রতিষ্ঠানে যদি সমন্বয় সাধন আ কার্যকর করা না যায় বা সুষ্ঠু সমন্বয় সাধনের ব্যবস্থা যদি গড়ে তোলা না যায়, তাহলে কিন্তু প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করা কিন্তু সম্ভব হয় না। প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন ব্যাহত হয়ে থাকে এবং কার্যক্ষেত্রে সমস্যা বা বিশৃঙ্খলা দেখা দেয়। তো সমন্বয় সাধন কাজকে কার্যকর করতে হলে, ফলদায়ক করতে হলে কিছু নীতি বা কৌশল অনুসরণ করতে হবে। তো সেগুলো আমরা ধারাবাহিক পয়েন্টস আকারে আলোচনা করব। তো ১ম যে পয়েন্টস আছে সেটা হচ্ছে লক্ষ্যের বা উদ্দেশ্যের ঐক্যনীতি। আমরা জানি লক্ষ্য কাকে বলে? পরিকল্পনার প্রত্যাশিত ফলকে বা পরিকল্পনার আকাঙ্ক্ষিত ফলকে বা পরিকল্পনার অভিপ্রেত ফলকে আমরা লক্ষ্য বলে থাকি। হ্যাঁ? তো আর উদ্দেশ্য হচ্ছে চূড়ান্ত ফল, যাকে ঘিরে প্রতিষ্ঠানের সমস্ত কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। তো সেজন্য প্রতিষ্ঠানের মূল লক্ষ্য বা উদ্দেশ্যের আলোকে বিভিন্ন বিভাগ, উপবিভাগ, বিভিন্ন স্তরের লক্ষ্য বা উদ্দেশ্য স্থাপনের নীতিকে আমরা এক কথায় বলব লক্ষ্যের বা উদ্দেশ্যের ঐক্যনীতি। আমি আবারও বলছি, প্রতিষ্ঠানের মূল লক্ষ্য বা উদ্দেশ্যের আলোকে একটা প্রতিষ্ঠানের যত বিভাগ আছে, উপবিভাগ আছে, শাখা আছে, স্তর আছে, প্রত্যেক বিভাগ, উপবিভাগ, শাখা, স্তরের লক্ষ্য বা উদ্দেশ্য স্থাপনের নীতিকে লক্ষ্য বা উদ্দেশ্যের ঐক্যনীতি বলে। তো একটা প্রতিষ্ঠানের সমন্বয়কে কার্যকর করতে হলে এই উদ্দেশ্যগুলোর মধ্যে ঐক্য স্থাপন করা একটা প্রধান আদর্শ বা একটা প্রধান নীতি হিসেবে গণ্য হয়ে থাকে। প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্যের বা মূল লক্ষ্যের আলোকে এই বিভিন্ন বিভাগের উদ্দেশ্য যদি নির্ধারিত করা যায় এবং তার আলোকে উপবিভাগীয় পর্যায়ের উদ্দেশ্য যদি নিরূপিত হয় বা নির্ধারিত হয় এবং সেই সাথে যদি সমান্তরাল বিভাগ এবং উপবিভাগের উদ্দেশ্য যদি সমন্বিত হয়, তবে প্রতিষ্ঠানের কাজ কিন্তু অনেক সহজ হয়ে যায়। হ্যাঁ? তো সেজন্যে লক্ষ্য বা উদ্দেশ্যটা আমাদেরকে নির্ধারণ করতে হবে এবং প্রত্যেকটা বিভাগ বা উপবিভাগের লক্ষ্য বা উদ্দেশ্য স্থাপনের নীতিকে আমরা এক কথায় বলব লক্ষ্যের বা উদ্দেশ্যের ঐক্যনীতি। তাহলে প্রতিষ্ঠানে একটা মূল উদ্দেশ্য থাকবে যেটার আলোকে বিভিন্ন বিভাগ বা উপবিভাগের লক্ষ্য বা উদ্দেশ্য স্থাপনের নীতিকে আমরা এক কথায় বলব লক্ষ্যের বা উদ্দেশ্যের ঐক্যনীতি। হ্যাঁ? তো কারণ লক্ষ্য বা উদ্দেশ্যকে সামনে রেখে কিন্তু পরবর্তীতে যতগুলো বিভাগ আছে, উপবিভাগ আছে সেখানে কিন্তু সেই উদ্দেশ্য বা লক্ষ্যকে সামনে রেখে কিন্তু প্ল্যানিং করা হয়। তো দ্বিতীয় পাঁচটা হচ্ছে প্রারম্ভে শুরুর নীতি। হ্যাঁ? তাহলে লক্ষ্য নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়নে যেভাবে সমন্বয়ের বিষয়টি নজর রাখা প্রয়োজন, সেই সাথে পরিকল্পনা বাস্তবায়ন কাজের শুরু থেকে বা পরিকল্পনা বাস্তবায়নের শুরু থেকে সমন্বয়ের বিষয়টি নিশ্চিত করার প্রয়োজন পড়ে। সেইজন্য যেকোনো কাজের শুরু থেকে সমন্বয়ের বিষয়টি নিশ্চিত করে আগানোর নীতিকে আমরা এক কথায় বলব প্রারম্ভে শুরুর নীতি। তাহলে একটা প্রতিষ্ঠানে যখনই কোনো কাজ শুরু হবে সে যেকোনো কাজের শুরু থেকে কিন্তু সমন্বয়ের বিষয়টি নিশ্চিত করতে হবে। সমন্বয়ের বিষয়টি নিশ্চিত করে কাজ সামনের দিকে আগানোর নীতিকে আমরা এক কথায় বলব প্রারম্ভে শুরুর নীতি। আ প্রাবে এখন শুরুতেই যদি সমন্বয় যদি নিশ্চিত করা না যায়, হ্যাঁ? শুরুতেই যদি সমন্বয়ের বিষয়টা যদি নিশ্চিত করা না যায়, তাহলে কিন্তু প্রতিষ্ঠানে কিন্তু বিভিন্ন আম প্রবলেম হবে, বিভিন্ন সমস্যা দেখা দেবে, আ দে বি বিভিন্ন বিশৃঙ্খলার সৃষ্টি হবে, হ্যাঁ? তাহলে সেইজন্য কি করতে হবে? বিভাগগুলো পরিকল্পনা বাস্তবায়নের শুরু থেকেই একত্রে কাজ শুরু করবে। যদিও প্রতিষ্ঠানের উৎপাদন বিভাগ বলো, প্রতিষ্ঠানের ক্রয় বিভাগ বলো, প্রতিষ্ঠানের বিক্রয় বিভাগ বলো, বিপণন বিভাগ, প্রত্যেক বিভাগ আলাদা কাজ করলেও শুরু থেকে কিন্তু তাদের কাজের মধ্যে একটা মিল থাকতে হবে। তাদের কাজের গতিধারায় একটা মিল থাকতে হবে। হ্যাঁ? যদি মিল না থাকে, কাজের মধ্যে যদি কোনো মিল না থাকে, ঐক্য না থাকে, সামঞ্জস্য না থাকে, তাহলে কি হবে? প্রতিষ্ঠানে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। সমন্বয় সাধন করা কিন্তু খুব কষ্টসাধ্য হয়ে যাবে।
হ্যাঁ? তাহলে প্রতিষ্ঠানের কাজের শুরু থেকেই আমাদের কি করতে হবে? সমন্বয়ের বিষয়টি নিশ্চিত করে কাজ সামনের দিকে এগোতে হবে। তৃতীয় পাঁচটা হচ্ছে আদেশের ঐক্যনীতি। একজন কর্মীর আদেশদাতা হবেন একজন মাত্র ব্যক্তি। এটা নিশ্চিত করা নীতিকে আদেশের ঐক্যনীতি বলা হয়। আমি আবারও বলছি বা আমরা জানি সেটা একজন কর্মীর আদেশদাতা হবেন একজন মাত্র ব্যক্তি এবং এটা নিশ্চিত করা নীতিকে আমরা এক কথায় কি বলব? আদেশের ঐক্যনীতি। একজন ব্যক্তি বা একটা বিভাগ যদি একাধিক ব্যক্তির কাছ থেকে, একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে আদেশ পায়, তাহলে সে কার আদেশ পালন করবে, কার আদেশ পালন করবে না, সে ব্যাপারে সে দ্বিধাদ্বন্দ্বে ভোগে এবং তার পক্ষে কিন্তু সুষ্ঠুভাবে কাজ সম্পাদন করা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে কি হয়? প্রতিষ্ঠানে কাজের ক্ষেত্রে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তো সেজন্যে সংগঠন কাঠামো যখন প্রণয়ন করা হয়, তখনই কিন্তু আদেশের ঐক্যনীতি প্রতিষ্ঠা করতে হবে। তাহলে সমন্বয়ের সাধনের কাজটা কিন্তু অনেক সফলতার সাথে সম্পাদন করা বা নিশ্চিত করা সম্ভব হবে। চতুর্থ পয়েন্ট হচ্ছে নিরবিচ্ছিন্নতার নীতি। তো নিরবিচ্ছিন্নতার নীতিটা কি? যেকোনো দলীয় প্রচেষ্টায় শুরু থেকে কাজ যতক্ষণ চলে ততক্ষণ পর্যন্ত অবিরামভাবে নিরন্তরভাবে সমন্বয়ের বিষয়টি নিশ্চিত করার নীতিকে নিরবিচ্ছিন্নতার নীতি বলা হয়। আমি আবারও বলছি যেকোনো দলীয় প্রচেষ্টার শুরু থেকে যতক্ষণ পর্যন্ত কাজ চলবে ততক্ষণ পর্যন্ত অবিরামভাবে সমন্বয়ের বিষয়টি নিশ্চিত করার নীতিকে আমরা এক কথায় বলব নিরবিচ্ছিন্নতার নীতি। অর্থাৎ সমন্বয় হচ্ছে একটা নিরবিচ্ছিন্ন অবিরাম প্রক্রিয়া। ব্যবস্থাপনার প্রত্যেকটি কাজই হচ্ছে একটা নিরবিচ্ছিন্ন অবিরাম প্রক্রিয়া। সেটা পরিকল্পনা বলো, সংগঠন বলো, কর্মসংস্থান বলো, নির্দেশনা বলো, প্রেষণা বলো, সমন্বয় বলো, নিয়ন্ত্রণ বলো, প্রত্যেকটা কাজেই কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়া। তাই কোনো বিভাগ, কোনো উপবিভাগ বা কাজ সমন্বয়ের আওতার বাইরে থাকা উচিত নয়। হ্যাঁ? তো সেই সাথে সমন্বয় কাজ নিরবিচ্ছিন্নভাবে প্রয়োগ করতে হবে যাতে কখনো কোনো অবস্থাতেই কাজগুলো সমন্বয়হীন অবস্থায় না থাকে। কাজ শেষ হওয়ার পরে সমন্বয় চিন্তা করলে কিন্তু কখনোই কার্যকর সমন্বয় সাধন সম্ভব হবে না। এর পরের পাঁচটা হচ্ছে দলীয় সমঝোতা নীতি। তো দলীয় সমঝোতা নীতিটা কি? দলীয় সমঝোতা নীতি হচ্ছে একটা প্রতিষ্ঠানের প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা দল, উপদল, বিভাগ, উপবিভাগ যার মতো না চলে দলীয় সমঝোতা অনুযায়ী বা মিলেমিশে চলার নীতিকে আমরা এক কথায় বলব দলীয় সমঝোতার নীতি। অর্থাৎ প্রত্যেকটা একটা প্রতিষ্ঠানের প্রতিটা বিভিন্ন বিভাগ, উপবিভাগ, প্রতিটা ব্যক্তি প্রত্যেকে কিন্তু দলীয় সমঝোতা অনুযায়ী মিলেমিশে চলবে। এবং সেই নীতিটাকে আমরা এক কথায় বলছি দলীয় সমঝোতার নীতি। এবং এটা সমন্বয়ের ক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ নীতি বা আদর্শ। হ্যাঁ? তা এখন প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা দলকে, প্রত্যেকটা উপদলের প্রত্যেকটা সদস্য যদি উপলব্ধি করতে পারে যে একক ব্যক্তির পক্ষে বা একক কোনো দলের পক্ষে কিন্তু প্রতিষ্ঠান লক্ষ্য অর্জন করা কখনোই সম্ভব নয়। সকলের সম্মিলিত সহযোগিতার মাধ্যমে, দলীয় সমঝোতার মাধ্যমে, মিলেমিশে চলার মাধ্যমে, সকলের সম্মিলিত কর্মপ্রচেষ্টার মাধ্যমেই কিন্তু প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন করা সম্ভব হবে। এরপরের পাঁচটা হচ্ছে প্রত্যক্ষ যোগাযোগের নীতি। প্রত্যক্ষ যোগাযোগের নীতিটা কি? বিভিন্ন ব্যক্তি, বিভাগ, উপবিভাগের মধ্যে কোনো রকম বাধাবিঘ্ন ছাড়া সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠার নীতিকে আমরা এক কথায় বলব প্রত্যক্ষ যোগাযোগের নীতি। তো সমন্বয়কে কার্যকর করতে হলে প্রত্যেক বিভাগ, উপবিভাগকে প্রত্যক্ষ যোগাযোগের আওতায় আনতে হবে। যোগাযোগের অভাবে যদি স্বাভাবিকভাবে কিন্তু কার্যক্ষেত্রে সমন্বয়ের অভাব দেখা দিবে, বিশৃঙ্খলা দেখা দিবে, সমস্যা দেখা দিবে। প্রত্যেক কর্মীকে তার দায়-দায়িত্ব, ক্ষমতা সুস্পষ্টভাবে বুঝিয়ে বলতে হবে, সুস্পষ্টভাবে বর্ণনা করতে হবে, সুস্পষ্টভাবে বোঝানোর পাশাপাশি প্রত্যক্ষভাবে কে কার সাথে সম্পৃক্ত, হ্যাঁ? কার্যকর সমন্বয়ে সেটারও সুস্পষ্ট বর্ণনা থাকতে হবে। একটা প্রতিষ্ঠানের ক্রয় বিভাগ, উৎপাদন বিভাগ, বিক্রয় বিভাগ, অর্থ বিভাগ ইত্যাদি বিভিন্ন বিভাগের মধ্যে সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠার যদি সুযোগ থাকে, তাহলে নিজেরাই নিজেদের মধ্যে প্রয়োজনীয় যোগাযোগ করে সমন্বয় কাজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। ৭ নম্বর পয়েন্ট হচ্ছে ভারসাম্যের নীতি। ভারসাম্যের নীতিটা কি? বিভিন্ন ব্যক্তি ও বিভাগের কাজের সমতা বিধানের নীতিকেই ভারসাম্যের নীতি বলা হয়। আমি আবারও বলছি বিভিন্ন ব্যক্তি এবং বিভিন্ন বিভাগের কাজের সমতা বিধানের নীতিকে ভারসাম্যের নীতি বলা হয়। প্রত্যেকটি বিভাগ, প্রত্যেকটি উপবিভাগের কাজে যদি ভারসাম্য স্থাপন করা যায়, তবে সমন্বয় কাজ কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। প্রত্যেক ব্যক্তি এবং বিভাগের কাজ যদি পরিমিত হয়, তবে কারো কিন্তু কোনো বিভাগের কিন্তু বা কোনো ব্যক্তির কিন্তু দ্রুত এগিয়ে যাওয়ার, আবার কারো পিছিয়ে পড়ার কিন্তু কোনো সুযোগ থাকে না। সবাই সমান তালে সামনের দিকে অগ্রসর হতে পারে। এজন্য কোনো বিভাগ যাতে কখনোই কর্মভারাগ্রস্ত না হয়, কর্মভারাক্রান্ত না হয়, সেদিকে কিন্তু খেয়াল বা নজর দিতে হবে। এবং কোনো বিভাগ যদি কর্মভারাক্রান্ত হয় বা কর্মভারগ্রস্ত হয়, তো প্রয়োজনে সেখানে কি করতে হবে? অতিরিক্ত কর্মী নিয়োগ দিয়ে বা বিশেষ ব্যবস্থা নিয়ে কাজে ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে। এর পরের পাঁচটা হচ্ছে নমনীয়তার নীতি। নমনীয়তার নীতি কি? পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাওয়ানো কি আমরা বলব, সেটাকে আমরা কি বলব? ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা। তাহলে চিন্তা,
কাজ ও পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন এনে প্রতিষ্ঠানের সমস্ত কর্মপ্রচেষ্টাকে উদ্দেশ্যমুখী করার নীতিকে আমরা বলব নমনীয়তার নীতি। তাহলে সমন্বয় কার্যকে যদি কার্যকর করার জন্য বা ফলদায়ক করার জন্য এই কাজে প্রয়োজনীয় নমনীয়তার সুযোগ থাকতে হবে। অর্থাৎ পরিবর্তিত পরিস্থিতিতে সমন্বয় কৌশল পরিবর্তন করার সুযোগ থাকতে হবে। প্রয়োজনে সমন্বয় পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন সাধন করা যায় সেদিকেও খেয়াল রাখতে হবে, হ্যাঁ? তো এর পরের পাঁচটা হচ্ছে অনানুষ্ঠানিক সম্পর্কের নীতি। অনানুষ্ঠানিক সম্পর্কের নীতিটা কি? সমন্বয়ের বিষয়টাকে শুধুমাত্র আনুষ্ঠানিক নিয়ম রীতি সম্পর্কে বেড়াজালে আবদ্ধ না করে বরং অনানুষ্ঠানিক সম্পর্ক, হ্যাঁ? ইনফরমাল রিলেশন ও সহযোগিতার উন্নয়ন ঘটিয়ে তাকে আরো শক্তিশালী করার, আরো জোরদার করার নীতিকে আমরা অনানুষ্ঠানিক সম্পর্কে নীতি বলব। আমি আবারও বলছি সমন্বয়ের বিষয়টাকে শুধুমাত্র আনুষ্ঠানিক নিয়ম নীতির মধ্যে, আনুষ্ঠানিক সম্পর্কের মধ্যে আবদ্ধ না করে, হ্যাঁ? বরং অনানুষ্ঠানিক সম্পর্ক, হ্যাঁ? এবং সহযোগিতার উন্নয়ন ঘটিয়ে সেটাকে আরো শক্তিশালী করার নীতিকে আমরা এক কথায় বলব অনানুষ্ঠানিক সম্পর্কের নীতি। তো কার্যকর সমন্বয় প্রতিষ্ঠার ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ের নির্বাহীদের মধ্যে, বিভিন্ন পর্যায়ের ব্যবস্থাপকদের মধ্যকার অনানুষ্ঠানিক সম্পর্ক খুবই কিন্তু কার্যকর ফল দেয়। আনুষ্ঠানিক নিয়মে যোগাযোগ করতে গেলে কিন্তু অনেক সময় বেশি লাগে, হ্যাঁ? সমন্বয় কাজেও কিন্তু বিলম্ব ঘটে। প্রতিষ্ঠানের প্রত্যেকটি সামগ্রিক কাজও কিন্তু খুব ধীর গতিতে সম্পন্ন হয়। কিন্তু নির্বাহীদের মধ্যে যদি আনুষ্ঠানিক সম্পর্কের পাশাপাশি যদি অনানুষ্ঠানিক সম্পর্ক থাকে, অনানুষ্ঠানিক যদি মেলামেশার ব্যবস্থা থাকে, তাহলে কিন্তু তারা নিজেরাই কিন্তু এর ফাঁকে নিজেদের কাজ নিয়ে আলাপ আলোচনা করতে পারে, সমন্বয়ের ব্যবস্থা করতে পারে, নিজেদের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। যার ফলে প্রতিষ্ঠানের সমন্বয়কেও কিন্তু কার্যকর করা সম্ভব হয়। সবশেষ পয়েন্টটা হচ্ছে কার্যসমূহের সুসংহতকরণের নীতি। সংগঠন কাঠামো প্রতিষ্ঠায় বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন বিভাগ, উপবিভাগের মধ্যে দৃঢ় সম্পর্ক স্থাপনের নীতিকে আমরা কার্যসমূহের সুসংহতকরণের নীতি বলব। আমি আবারও বলছি সংগঠন কাঠামো প্রতিষ্ঠায় বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন বিভাগ, উপবিভাগের মধ্যে দৃঢ় একটা শক্তিশালী সম্পর্ক স্থাপনের নীতিকে আমরা কি বলব? কার্যসমূহের সুসংহতকরণের নীতি। প্রতিষ্ঠানের কাজগুলো হচ্ছে একে অপরের সাথে সম্পর্কযুক্ত, একটি অন্যটির সাথে রিলেটেড। তাই সংগঠন কাঠামোতে পরস্পর সম্পর্কযুক্ত কাজগুলোকে এমনভাবে সাজাতে হবে, এমনভাবে বিন্যস্ত করতে হবে যাতে পাশাপাশি থেকে প্রত্যেক বিভাগ, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক উপবিভাগ যাতে তার কর্ম সম্পাদন করতে পারে, হ্যাঁ? তো যথাযথভাবে যদি কাজগুলো সম্পাদন করা সম্ভব হয় তাহলে পারস্পরিক সমন্বয়ের কাজও কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। কোনো রকম সমস্যা হলে, কোনো রকম পরিবর্তন হলে সহজে অন্যকে জানিয়ে কার্যক্ষেত্রে নিজেরাই সমন্বয়ের কাজটি নিশ্চিত করতে পারে। তাহলে এই হচ্ছে সমন্বয়ের সাথে নীতি বা আদর্শ। আমি আবারও বলছি নীতিগুলো। প্রথমটা ছিল লক্ষ্যের বা উদ্দেশ্যের ঐক্যনীতি, দ্বিতীয়টা হচ্ছে প্রারম্ভে শুরুর নীতি, তৃতীয় হচ্ছে আদেশের ঐক্যনীতি, নিরপেক্ষতার নীতি, দলীয় সমঝোতার নীতি, প্রত্যক্ষ যোগাযোগের নীতি, ভারসাম্যের নীতি, নমনীয়তার নীতি, অনানুষ্ঠানিক সম্পর্কের নীতি এবং সবশেষে হচ্ছে কার্যসমূহের সুসংহতকরণের নীতি। তাহলে এই সমস্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা পরিশেষে বলব একটা প্রতিষ্ঠানে যথাযথ সমন্বয় ব্যবস্থা গড়ে তুলতে হলে যে নীতিমালাগুলো আমরা আলোচনা করেছি সেই নীতিমালাগুলো যথাযথভাবে অনুসরণ করতে হবে, যথাযথভাবে অনুসরণ করা প্রয়োজন। অন্যথায় আমরা যদি এই নীতিমালাগুলো যদি একটা প্রতিষ্ঠানে যদি যথাযথভাবে অনুসরণ না করি তাহলে কি হবে? প্রতিষ্ঠানের কার্যক্ষেত্রে বিশৃঙ্খলা বা সমস্যা দেখা দিতে পারে। হ্যাঁ? এবং সেই অবস্থায় কিন্তু প্রতিষ্ঠানের উদ্দেশ্য বা লক্ষ্য অর্জন করা কখনোই সম্ভব হবে না। তাহলে আজকে আমরা যে প্রশ্নটা আলোচনা করলাম সেটা হচ্ছে সমন্বয় সাধনের নীতি বা আদর্শ। তো মোটামুটিভাবে সমন্বয় সাধন চ্যাপ্টারটা আমাদের শেষ হলো। আ তো আজকে এই পর্যন্তই। তোমরা এই চ্যাপ্টারটি ভালো করে দেখবে। তোমরা ভালো থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।